যাচ্ছে রীতিমতো যুদ্ধের দামামা। আজ ষষ্ঠ দিন, এখনো পর্যন্ত সংঘাত দুই দেশের ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর এরই মাঝে আমরা জানি G7 বৈঠক, এবং সেখানে এই নিয়ে দ্বাদশতম বার ভারত আমন্ত্রণ পায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছলেন কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 50তম বর্ষ G7 বৈঠকের। কিন্তু সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, কথা হয়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 35 মিনিটের ফোনালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেখানে একাধিক বিষয়, বিশেষত অপারেশন সিন্দুর সম্পর্কিত বিষয়ে আলোচনা, এর পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এবং তথ্য সাংবাদিকদের সামনে এনেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 35 মিনিট ধরে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার আলোচনা হয়নি, এমনটাই জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। সন্ত্রাসবাদকে এখন যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং এক্ষেত্রে তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়, স্পষ্টভাবে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ভারতের অবস্থান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঠিক কী হতে চলেছে, এবং সেক্ষেত্রে ভারতে যে তৃতীয় কারোর কোনো প্রকার পরামর্শ বা মধ্যস্থতায় তারা অংশ গ্রহণ করবে এমন কোনো বিষয় ভারত অ্যালাউ করবে না, এই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই সাংবাদিকদের মুখোমুখি সাংবাদিকদের সামনে এই গোটা তথ্য তুলে ধরেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি কি বলেছেন শোনাবো। इंडो पैसिफिक क्षेत्र के संबंध में दोनों नेताओं ने अपने परिप्रेक्ष्य साझा किए और इस क्षेत्र में क्वाड की अहम भूमिका के प्रति समर्थन जताया। क्वाड की अगली बैठक के लिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को भारत यात्रा का निमंत्रण दिया। राष्ट्रपति ट्रंप ने निमंत्रण स्वीकार करते हुए कहा कि वे भारत आने के लिए उत्सुक हैं। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे। বিক্রম মিশ্র ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি কি জানিয়েছেন গোটা বিষয় সম্পর্কে, তেমনটা আপনাদের শোনালাম। তিনি ঠিক কি বলেছেন, এবং তার পাশাপাশি কোয়াডের পরবর্তী বৈঠকের জন্য ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট তিনিও আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে ভারতে ফেরার আগে, অর্থাৎ কানাডা থেকে ভারতে ফেরার আগে তিনি যদি আমেরিকা সফরে যেতে পারেন। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায়, আরও বেশ কিছু বিষয় থাকায় তিনি এবার যেতে পারেননি। আর এখান থেকেই আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 35 মিনিটের ফোনালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তার পাশাপাশি বুধবার অর্থাৎ আজ কিন্তু পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এবং তা সেই সাক্ষাৎ হওয়ার কথা কোথায়? হোয়াইট হাউসে। আর এখান থেকে আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, স্বাগত জানাই আপনাকে দুটো নিউজ রুমে। যে বিষয়টা আমরা দেখছি গোটা বিশ্বের নিরিখে, আমরা যদি সাম্প্রতিক পরিস্থিতিতে এই বিষয়টি দেখি, একদিকে আমরা দেখলাম 35 মিনিটের ফোনালাপ, এবং তার পাশাপাশি আজ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের। কি অবস্থান নিতে চাইছে আমেরিকা? দেখুন, এই বিষয়টার না বেশ কয়েকটা দিক আছে, আমি পার্টে পার্টে বলছি। সেটা হচ্ছে, প্রথম পার্টটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালিয়েছেন এবং চালাচ্ছেন, যেটা উনি নিজের থেকে একটা কি বলবো অযাচিত একটা শব্দবন্ধনী ইউজ করে এই অপারেশন সিঁদুরের সময় সেই যে ব্যাপারটাকে আমেরিকার মান বাঁচানোর চেষ্টা করছেন। তিনি যেটা করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে বলেছেন, এইটা একটা ব্যাপার, এবং সেইটার জন্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছেন। এবারে আপনার ওইখানে আসিম মুনির গেছেন কিন্তু অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। প্রথমত, তিনি চূড়ান্ত অপমানিত হয়েছেন। তিনি চেয়েছিলেন যে আমেরিকান আর্মির যে আপনার 250 বছরের সেলিব্রেশন প্যারেড, সেটাতে ইনভাইটেড থাকতে, সেটাতে তাকে ডিনাই করে দেওয়া হয় একদম ফ্ল্যাটলি। তো সেইটা একদম তার মুখে একদম থাপ্পড় মেরেছে আমেরিকা, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন আপনার ওয়াশিংটন ডিসি টাইম দুপুর 1টায় আজকে, মানে ভারতীয় সময় রাত্রি 10:30 আজকে একটা লাঞ্চে মিলিত হবেন ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের সঙ্গে, এবং সেখানে কোনো প্রেস, ক্যাবিনেট রুমে এটা হবে মিটিংটা, সেখানে কোনো প্রেস অ্যালাউড নয়।
তার মানেটা আমি একটু বোঝাচ্ছি এক্ষুনি। তো কোনো প্রেস অ্যালাউড নয়, এবং আপনার সেইখানে আসিম মুনিরের যে ভূমিকা থাকবে সেটা হচ্ছে যে, প্রথম কথা, পাকিস্তান অপারেশন সিঁদুরে হিউজ আপনার কি বলবো লস সাফার করেছে। মানে বোথ চাইনিজ আর আমেরিকান আর্মস, অ্যামিনিশনস, এয়ারক্রাফট, রাডার সিস্টেম, এমনকি এয়ারপোর্টের এয়ারবেসের ফার্নিচার পর্যন্ত গুড়িয়ে গেছে, ব্রাহ্মোস গুড়িয়ে দিয়েছে। তো সেইখানে সব থেকে বড় পাকিস্তান আমেরিকার কাছে মানে থাপ্পড় খেতে চলেছে যে নূর খান এয়ারবেস আছে। সেই নূর খান এয়ারবেসে আমেরিকার একটা স্ট্র্যাটেজিক ইললিগাল স্ট্র্যাটেজিক আপনার ছিল, পার্কিং বে ছিল। সেইখানে বেশ কিছু F-16 ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যান্য অনেক জায়গায়ও F-16 গেছে ক্ষতিগ্রস্ত, মানে আমার ধারণা গেছে, মানে ব্লক 52 F-16 গুলো একদম গেছে। তো সেইটার আপনার রিপ্লেনিশমেন্ট তো চাই। তো সেই জিনিসটা এখন দুটো চাপ ওনার ওপর আছে, কি করে পাকিস্তান রক্ষা করতে পারলো না, আর দ্বিতীয়ত কি করে এই ভাড়াটা যেটা ওদের শূন্য হয়ে গেছে সেইটাকে কি করে রিপ্লেনিশ করবে, আবার নতুন করে আমেরিকার কাছ থেকে জিনিসগুলো নেবে। তো এই জবটা খুব কঠিন আসিম মুনিরের পক্ষে। এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষা এবং এ তো জানেনই, ব্যবহার তো আপনারা জানেনই, ওনাকে ওই জন্য মানে খেতে দিয়ে ওনাকে থাপ্পড় মারতে মারতে খাওয়ানো হবে, সোজা কথা বলে দিচ্ছি। ওইখানে ওই জন্য কেউ থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আর আসিম মুনির থাকবেন, এবং ওনাকে মারতে মারতে খাওয়ানো হবে, আর কি চাপকাতে খাওয়ানো হবে। বেশ, আমি একটা বিষয় একটু জানতে চাইবো আর্যবাবু, আরেকটু মানে একেবারে পার্টিকুলারলি এই প্রশ্নটাই জানতে চাইবো, যে এই আসিম মুনির যার ভিডিও ভাইরাল হয়েছিল এবং তার মনোভাব স্পষ্ট হয়েছিল তার ভিডিও ভাইরাল হওয়ার পরে, সেই আসিম মুনির যে কিনা যুদ্ধে হারার পর রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আমরা জানি ট্রোল হয়েছে, এবং যুদ্ধে হারার পর আমরা দেখলাম পূর্বসূরি আইয়ুব খানকে পদাঙ্ক অনুসরণ করে তিনি ফিল্ড মার্শাল হয়ে গেলেন। সেই আসিম মুনিরের সঙ্গে আজ সাক্ষাৎ করছেন ডোনাল্ড ট্রাম্প, তাৎপর্য? হ্যাঁ, ওই মানে আমরা একটা কথা জানি না, সেই ট্র্যাডিশন সমানে চলছে। তো পাকিস্তানি জেনারেলরা কি করে, যখনই হারে যুদ্ধে তারপরে সে তাদের নিজেদের পদোন্নতি ঘটায়। তো তিনি আইয়ুব খান দেশটা দুভাগে ভাগ করে দিল ভারত, তো তিনি ফিল্ড মার্শাল হয়ে গেছিলেন। তারপরে আসিম মুনির অপারেশন সিঁদুরে একদম লাজে গোবরে হয়ে গিয়ে মানে বাংকারের ভেতরে বসেছিলেন এবং বারবার প্রার্থনা করছিলেন ট্রাম্পকে দিয়ে এবং সবাইকে দিয়ে, বাকি আরব ওয়ার্ল্ডকে দিয়ে, যে যাতে ইন্ডিয়া অপারেশনটা থামায়। আমি আবার বলছি, 10ই মে 2025 তারিখে আমরা পাকিস্তানকে একদম অবলুপ্ত করে দিতে পারতাম, সেটা আমরা করিনি, সেটা কিন্তু একদম ঠিক নয়। আমি এটা আবার বলছি। এইবারে পাকিস্তান যেটা করলো সেটা আবার ওই নিউক্লিয়ার কার্ড খেলে কি করলো, আসিম মুনির তো জানে যে ও মানে চাবুক খেতে যাচ্ছে, ওকে চাপকাতে আমেরিকা কিন্তু শেষ করে দেবে, গায়ের ছাল চামড়া তুলে দেবে, আর দিয়ে তারপরে খেতে বলবে। তো ও কতটা খেতে পারবে জানি না, ও নুন দিয়ে ছাল চামড়া মাখিয়ে দেবে। তো সেইটার জন্য ও কি করলো, যে ইরানকে বললো যে ইসরায়েল যদি নিউক্লিয়ার অ্যাটাক করে, ইসরায়েল কি নিউক্লিয়ার অ্যাটাক করার কথা বলেছে নাকি ইরানের উপরে? তো ইসরায়েল টার্গেটেড অ্যাটাক করছে, এবং এত প্রিসাইজ ইনফরমেশন ইসরায়েলের কাছে আছে। জানবেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছিল না ওই কাজ করা যেটা মোসাদ করেছে। তার জন্য 15 বছর ধরে মোসাদ তেহরানের মানে ইরানের মধ্যে বসে এই সমস্ত খোঁজগুলো নিয়ে তুলে মোসাদ একা করেছে। এর মধ্যে কোনো ভূমিকা নেই কারুর, সিআইএ এর ভূমিকা নেই, কিচ্ছু নেই। সেই জন্য ও নিউক্লিয়ার কার্ডটা খেললো, বললো ইসরায়েল যদি নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে পাকিস্তান ইসরায়েলকে নিউক্লিয়ার অ্যাটাক করবে। পাকিস্তানের 14 পুরুষের ক্ষমতা আছে, ও ইসরায়েলকে মারবে,
মানে মারবার কথা তো দূরের একেবারে কথা। একেবারে এবং এখান থেকে কিন্তু ভাবলে আমরা জানি পাকিস্তান এন্টি শেষ হয়ে ভেসেলস যাবে। মেক নয়েজ। একটু আর্যবাবুর সঙ্গে থাকতে বলবো এবং এক্ষেত্রে বিক্রম মিস্ত্রি তিনি কি বলেছেন যে বিষয় আরো একবার আপনাদের জানাই। 35 মিনিটের আলোচনা, ফোন আলাপ এবং তাতে রীতিমতো অপারেশন সিন্দুর সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে এবং ভারত যে সন্ত্রাসবাদকে কোনোভাবেই আর ছায়া যুদ্ধ হিসেবে মেনে নেবে না, যুদ্ধ হিসেবেই বরদাস্ত করবে এবং ভারতের প্রতি যে গুলি বর্ষণ হয়েছে তারই জবাব দিয়েছে ভারত গোলার মাধ্যমে, এমনটা স্পষ্টভাবে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই বিষয়ে ভারত কি করবে, ভারত কি করবে না, এই সিদ্ধান্ত ভারতই নেবে এবং সেক্ষেত্রে কোনোভাবেই তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত বরদাস্ত যে করবে না সেই বিষয়টিও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোন আলাপে। বিক্রম মিস্ত্রি তিনি কি বলেছেন এ বিষয়ে আরও একবার শোনাই আপনাদের। और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। 30 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। दोनों लीडर्स की ये पहली बातचीत थी, इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। 9 मई की रात को उपराष्ट्रपति वांस ने प्रधानमंत्री मोदी को फोन किया था। उपराष्ट्रपति वांस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है। प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा। 10 मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया। उसके मिलिट्री एयर बेसिस को इनऑपरेबल बना दिया। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। ভারতের তরফ থেকে স্পষ্টভাবে ঠিক কি বার্তা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে সে বিষয়টিও পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরলেন বিক্রম মিস্ত্রি। আমি সময় নষ্ট করব না, সরাসরি আলোচনায় যাব, আর্যবাবুর কাছে যাব। আর্যবাবু, বিক্রম মিস্ত্রি ভারতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের যে কথোপকথন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সে বিষয়টি স্পষ্ট করলেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথম কথা আপনাকে একটা জিনিস বলি, এই লাঞ্চটা হবার পরে আসিম মুনির মিট করবেন মার্কো রুবিওর সঙ্গে এবং আপনার যিনি সেক্রেটারি অফ স্টেট আর কি বিদেশ সচিব আমেরিকার, এবং তারপরে মিট করবেন আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের সঙ্গে। তো এই দুটোই তাৎপর্যপূর্ণ। আবার কেন আপনাকে বললাম, ওই রিপ্লেনিশমেন্টের ব্যাপার আছে, ভাড়াটা শূন্য করার ব্যাপার আছে, আর্থিক অনুদান নেওয়ার ব্যাপার আছে ইত্যাদি, এবং এফএটিএফ এর গ্রে লিস্ট থেকে বাঁচা, ব্ল্যাক লিস্টে অ্যাকচুয়ালি যাওয়া উচিত। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী একদম ডিনাই করে দিয়েছেন, ডিক্লাইন করেছেন। ওই যখন ফোন আলাপটা হয় 35 মিনিটে, তখন ডোনাল্ড ট্রাম্প ওনাকে ইনভাইট করেছিলেন যে ফেরার পথে ইউএসটা হয়ে যাক, তো উনি একদম ডিক্লাইন করেছেন। সেই ডিক্লাইন করার মূলে একটাই কারণ, আসিম মুনিরের আমেরিকান সয়েলে, আমেরিকার মাটিতে উপস্থিতিটাও ভারত কিন্তু মেনে নিতে পারেনি এবং ভারত মেনে নেয়নি। সেই জন্য উনি সোজা কথায় বলে দিয়েছেন যে আমেরিকার প্রথম কথা, আপনার কোনো ভূমিকা নেই, আমেরিকার কোনো ভূমিকা নেই, যেটা বারবার ওই মার্কো রুবিও, জেডি ভান্স, গ্লোবাল ডোনাল্ড ট্রাম্প এরা সব দাবি করে চলেছে, সেটাকে নস্যাৎ করে উনি পাবলিক করে দিলেন ব্যাপারটা। এবং দ্বিতীয়ত, এটা
আসিম মুনিরকে যেহেতু আমেরিকান সয়েলে আমেরিকা ঢুকতে অনুমতি দিয়েছে, উনি সেই জন্য ডিক্লাইন করলেন। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, মনে রাখবেন, ভবিষ্যতে এটা বোঝা যাবে। আর তৃতীয়ত হলো যে আপনার এখানে আমি আবার যেটা বললাম যে নিউক্লিয়ার কার্ড খেলে এখন ডোনাল্ড ট্রাম্প ভাবছেন যে পাকিস্তানের ওপরে সমস্ত রকম ভাবে কর্তৃত্বটা আরো ভালো করে নেওয়া যাবে যদি এইখানে আমরা করতে পারি। এই ইরান যে সিচুয়েশনটা নিয়ে, তাহলে পাকিস্তানকে আমরা দমিয়ে রাখতে পারি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইটা বুঝছেন না যে নেতানিয়াহু অন্য ধাতুর মানুষ আর কি। ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান হতে পারেন, নেতানিয়াহু নন। এবং বারবার আপনাদেরকে বলছি যে ইহুদিদের ওপর যে আক্রমণ হয়েছে হাজার হাজার বছর ধরে এবং কুর্দিশদের ওপরে, সেটা কারোর ওপরে হয়নি, এবং সেটার একটা গ্লোবাল ইকোসিস্টেম আছে। তারা সেটাকে সম্পূর্ণ রং ন্যারেটিভ দিয়েছে। তো আজকে দেখুন কি করে এই প্রথম শুরু হয়েছিল কিছু বছর আগে, যখন স্যাটেলাইট থেকে কন্ট্রোল একটা মেশিন গান দিয়ে রিমোটলি তাকে হত্যা করা হয়েছিল ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টকে। তারপরে এখন 9 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরেছে, এবং খামেনির যে চিফ আপনার আর্মি, যে ওকে রক্ষা করতে সব সময়, তাকে মেরে দিয়েছে। প্রিসাইজলি মারছে, এত প্রিসাইজ, ওরা জানে খামেনি কোথায় আছে। এইবারে আপনাদেরকে আমি বলেছিলাম যে দিয়াগো গার্সিয়াতে F2 স্পিরিট বম্বার B2 নিয়ে এসছে আমেরিকা। তো তাতে একটা 30,000 পাউন্ডের বম আছে, সেই পেলোডটা বহন করতে পারে। তার সঙ্গে আপনার নিউক্লিয়ার পেলোড বহন করতে পারে এবং 2টো মিসাইল বহন করতে পারে। এই সমস্ত পেলোড কিন্তু একটা B2 বম্বার ব্যবহার করতে পারে, এবং একে কেউ আটকাবানোর কিছু নেই মানে এখনো পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এই যে ওরা তৈরি করেছে মিসাইল, আন্ডারগ্রাউন্ড মিসাইল কারখানা, সেইটাকে একমাত্র ওই 30,000 পাউন্ডের বম দিয়ে ওই নিউক্লিয়ার বমটা বাংকারগুলোকে উড়িয়ে দিতে পারে আমেরিকা। কিন্তু সেইটা আমেরিকা এখনো কিন্তু আগু পিছু করছে। সেই জন্য পাকিস্তানকে ওরা মানে কি বলবো, মানে যা হয় ট্রাম্পের ওই দুমুখ নীতি, যার ফলে পাকিস্তানকে হাতে নিতে চাইছে। এটাতে লাভ তো কিছু হবে না। আর আপনার এখানে একটা উল্টে যেটা ট্রাম্প যেটা একেবারে আর্যবাবু, অনেকগুলো দিক উন্মোচন হচ্ছে এবং অনেকগুলো প্রশ্ন উঠছে, আরো আলোচনা রয়েছে, আরো বেশ কিছু প্রশ্নের উত্তর নেওয়া বাকি রয়েছে আপনার কাছে। একদিকে ইরান ইসরায়েলের সংঘাত, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের আবহ ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর তারই মাঝে 50তম বর্ষ G7 সম্মেলনে, যেখানে দ্বাদশ ভারত গিয়েছিল এবং আমন্ত্রণে যায় কানাডার যিনি প্রধানমন্ত্রী রয়েছে, তার আমন্ত্রণে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়নি। G7 বৈঠকে 10 ঘন্টায় 12টি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক দেশে যারা রাষ্ট্রনেতা রয়েছে তাদের সঙ্গে কথা হয়, যদিও বা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা হয়নি, এবং সেখানে ফোনালাপ হয় রীতিমতো 35 মিনিটের ফোনালাপ, অর্থাৎ সাক্ষাতে কথাবার্তা না হলেও ফোনে কথাবার্তা হয়, এবং সেখানে একাধিক দিক উন্মোচন হয়েছে। অপারেশন সিন্দুর সম্পর্কিত বিষয়ে দুই দেশের আলোচনা। ঠিক তার পাশাপাশি কোয়াডের পরবর্তী বৈঠকের জন্য ইতিমধ্যেই কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের তরফ থেকে। এখান থেকে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর্যবাবু, একদিকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বিষয়, একদিকে ফোনালাপ এই 35 মিনিটের, ঠিক তার পাশাপাশি আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ। এবারে একদিকে মধ্যস্থতা করার কথা বলা হচ্ছে না, অর্থাৎ তৃতীয় কোনো মধ্যস্থতাকারীকে ভারত অ্যালাউ করবে না, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোয়াডের পরবর্তী বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। সব মিলিয়ে ভারত আমেরিকার সম্পর্ক কোন খাতে বইবে আগামী দিনে? এটা ডিপেন্ড করছে আমেরিকার ওপরে। খুব একটা ভালো জায়গায় আমেরিকা নিজেকে নিয়ে যায়নি, বিশেষ করে এই অপারেশনের সিঁদুরের পরে ওদের মুখোশ তো চিরকালই খোলা, মানে লোকে চিনতে পারে, তো আরো খুলে গেছে। এবারে দেখুন আমাদের সামনে কেন মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এইভাবে কথাগুলো বলেছেন, মানে এটা কিন্তু বেশ রুক্ষ কথাবার্তা উনি বলেছেন। কেন সেটা দেখুন, আমাদের সামনে আছে অমরনাথ যাত্রা, তার সঙ্গে আছে আপনার যে ব্যাপারটা লঞ্চ প্যাড গুলো অলরেডি ভর্তি হয়ে গেছে।
যে লঞ্চ প্যাড গুলো খালি করে দিয়েছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই অপারেশন সিঁদুরের আগে, সেগুলো আবার ভর্তি হয়ে গেছে এবং অমরনাথ যাত্রা আছে। তার উপরে যে 4 জন মেন কালপ্রিট 22 এপ্রিলের পহেলগাঁও অ্যাটাকে, তারা কিন্তু এখনো ধরা পড়েনি। এবং জানবেন যে এই এসএসজি কমান্ডোরা, স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোরা, এরা আমাদের প্যারা এসএফ এর মতনই মাসের পর মাস জঙ্গলে থাকতে পারে, সাপ টাপ ইত্যাদি আপনার কেটে ওই সেদ্ধ খেয়ে চালিয়ে নিতে পারে। ওই জন্য ওরা কিন্তু জঙ্গলের বাইরে আসছে না খাবার নিতে। আমার ধারণা ওরা জঙ্গলেতেই আছে এবং আর না হয় বেরিয়ে গেছে, ওদের অনেক পথ আছে যেটা গত বছর থেকে শুরু করেছে সাউথ অফ পীর পাঞ্জালে, এবং নয়তো জঙ্গলের মধ্যেই আছে। এবং আমার ধারণা ওরা সংখ্যায় অনেক বেশি, এবং যার জন্যই ওই যে সহিস যে মহিলা কথা বলেছেন সবার কাছে, যে তিনি শুনতে পেয়েছিলেন প্ল্যান এ প্ল্যান বি এর কথা এবং কাঠের বাক্স, 35টা কাঠের বাক্সের কথা ইত্যাদি। তো আমার ধারণা ওরা লজিস্টিক্স ইত্যাদি নিয়ে একটা খুব বড় অ্যাটাকের পরিকল্পনায় আছে। তো সেই ক্ষেত্রে মোদি আগেই সাবধান করে দিলেন, এবং মার্কো রুবিও আর পিটার হেক্সেটের সঙ্গে আসিম মুনির এইটা নিয়েই বলবেন, যাতে মার্কো রুবিও আবার এইটার মধ্যে ইনভলভ হয়ে ইন্ডিয়াকে কনভিন্স করার চেষ্টা করেন। কিন্তু আমার যেটা ধারণা এবং আমার বিশ্বাস সেটা হচ্ছে যে, আমার ওপিনিয়ন বলবো, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার প্রিএমপ্টিভ স্ট্রাইক করা দরকার। আমরা সবসময় রিয়াক্টিভ থাকি, এই আমরা রক্তাক্ত হব আর তারপরে অ্যাটাক করব, সেটা কিন্তু ভুল নীতি। আমাদেরকে ওই গুলির জবাবে গোলা একদম ঠিক আছে, কিন্তু গুলির জবাবে কেন, আমরা আগে গোলাটা চালাবো। এবং সেখানে আপনার যে সাহসটা পাকিস্তান আর্মি দেখাচ্ছে, ও তো ইলিগাল একটা পোর্শন অকুপাই করে আছে পাক অধিকৃত কাশ্মীর, সেটা তো ওদের নয়। সেইখানে লঞ্চ প্যাড গুলো ইন্ডিয়ার প্রিএমপ্টিভ স্ট্রাইক করা উচিত, আগে প্রোঅ্যাক্টিভলি সেগুলো ধ্বংস করে দেওয়া উচিত। জিএইচকিউ রাওয়ালপিন্ডি এসএসজি হেডকোয়ার্টার্স, আপনার আইএসআই হেডকোয়ার্টার্স, এবং তার সঙ্গে লস্কর-এ তৈবার চিফ হাফিজ সঈদ, মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, সবাইকে অ্যাটাক করা উচিত, এবং সেইটা ছাড়া হবে না। এই জন্যই মোদি এই টোনে কথা বলেছেন বলে আমার ধারণা, এবং না বলে থাকলেও বলা উচিত। বেশ বেশ, অনেক ধন্যবাদ জানাই আর্যবাবু আপনাকে একেবারে গোটা বিষয়টা বিশ্লেষণ আলোচনা করার জন্য। জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য